ধন্যবাদ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে potential energy for gravitational force। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন উম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সম্ভবত গ্র্যাভিটেশনাল ফোর্স এবং পোটেনশিয়াল এনার্জি এই ২ টা বিষয় ভালোমতো জেনেছি পূর্ববর্তী ক্লাসগুলোতে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে দয়া করে আপনারা আগের যে পড়াগুলো আছে সেগুলো একটু রিভাইজ করতে পারেন। তাহলে আ আরো বেশি ব বস্তুনিষ্ঠ হবে এই ক্লাসটি। আম এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আ গ্র্যাভিটেশনাল ফোর্স এটা এটা এক ধরনের কনজারভেটিভ ফোর্স। আসলে আমরা কনজারভেটিভ ফোর্স সম্পর্কে কি জানি? এটা স্পেশাল টাইপ অফ ফোর্স। আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে অ্যাক্টিভেট থাকে। দেন ইলেকট্রিক্যাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, আ স্প্রিং ফোর্স যেটা স্ট্যান্ডার্ড স্প্রিং ফোর্স যেগুলোকে আমরা বলি। এই কয়েকটা রাফলি বলা যায় গ্র্যাভিটেশনাল আ সরি কনজারভেটিভ ফোর্স। এখন কনজারভেটিভ ফোর্স সম্পর্কে আপনাদের মনে হয় আগে ধারণা রয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, আপনারা পূর্ববর্তী লেসন গুলা দেখতে পারেন। পূর্ববর্তী চ্যাপ্টার গুলো দেখে নিতে পারেন। এখন আমরা একটি বিষয় খুব ভালোমতো জানি। সে জিনিসটা কি? সে জিনিসটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সে কনজারভেটিভ ফোর্স দিয়ে যে পোটেনশিয়াল এনার্জিটা হয় এবং আমরা যদি সেখানে সবসময় একটি স্পেসিফিক সিস্টেমে সর্বদা আম উম মেকানিক্যাল এনার্জি যেটাকে আমরা কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির সামেশন হিসাবে কল্পনা করি একটা ডেফিনিট পয়েন্টে একটি পার্টিকুলার পয়েন্টে সেটা সর্বদা সবসময় কনস্ট্যান্ট থাকে। প্রতিটা পয়েন্টে ওই সিস্টেমের। এ সম্পর্কে আমাদের বিস্তারিত পড়ালেখা আছে বলে আমি আশা করি। উম এখন আমি আ ২ টো বিষয়ে খুবই আ সুন্দরভাবে আলোকপাত করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যেকোনো সময় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলতে যে আমি ইউ দ্বারা এটা রিপ্রেজেন্ট করছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা mgh দিয়ে আ ডিফাইন করে থাকি। mgh, m হচ্ছে কোনো একটি বস্তুর মাস, g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর h হচ্ছে আমরা যেখান থেকে স্পেশালি আর্থ সারফেস বলে থাকি বা একটা নির্দিষ্ট একটি অরিজিন থেকে কত দূরত্বে রয়েছে। আমরা স্পেশালি হাইট কে বুঝে থাকি। যেমন আমরা এখানে একটি উদাহরণ দিতে পারি। আমরা ধরে নিচ্ছি এটা একটি পৃথিবী, এটা তার কেন্দ্র। এই পৃথিবীর মাস হচ্ছে ক্যাপিটাল M। এখন আমি ধরে নিচ্ছি এই পৃথিবীর যে পৃষ্ঠ রয়েছে, সারফেস যেটাকে বলা হয়, এটাকে আমি ধরে নিচ্ছি y=0। এখান থেকে আমি সবকিছু মাপবো। y=0। এখানে যদি আমি একটি কোঅর্ডিনেট আঁকি, তাহলে এটা যদি অ্যাক্সিস হয়, আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, দেন আমি ধরে নিচ্ছি এখানে একটি m মাসের, স্মল m মাসের একটি বস্তু রয়েছে। আর এটাকে ধরে নিচ্ছি এই পৃথিবী পৃষ্ঠ থেকে এটার যে হাইট সেটাকে আমি ধরে নিচ্ছি h। দেন আমরা এখান থেকে একটি জিনিস হরহামেশা আমরা ইউজ করে থাকি। এই ফর্মুলাটা যেখানে বলছে যেকোনো আ উচ্চতা h এ কোনো একটি বস্তু m ভরের কোনো একটি বস্তুর মধ্যে স্টোরড যে পোটেনশিয়াল এনার্জি থাকে সেটা হচ্ছে mgh। কিন্তু আসলে সত্য একটি কথা হচ্ছে যে এটা আমরা ঢালাওভাবে ইউজ করতে পারি না। এর আরেকটি জেনারেলাইজড ফর্মুলা রয়েছে যেটাকে আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল, নিউটনের যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে সেটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। তো ১ম এ আমরা এখানে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দিক বরাবর আমরা ধরে নিচ্ছি এই দিক বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। আমরা F সাবস্ক্রিপ্ট জি দ্বারা রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন আরেকটি বিষয় হচ্ছে Fg টা আসলে নিচের দিকে কাজ করছে। দ্যাটস ওয়াই আমি উপরের দিকে ধরে নিয়েছি পজিটিভ অ্যাক্সিস আমার। আমি এখানে প্লাস অ্যাক্সিস এখানে ধরে নিয়েছি। দ্যাটস ওয়াই আমি মাইনাস দেব। যেহেতু আমার
এটার বিরুদ্ধে আমরা যেটাকে প্লাস নিয়েছি তার অপোজিটে এই ডিরেকশনটা। দ্যাটস ওয়াই mg আমরা fg সম্পর্কে জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা fg যে এখানে হচ্ছে ইউনিট ভেক্টর, কারণ আমাদের ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে এটা অ্যাক্টিভেটেড আছে। এখন সবচেয়ে সুন্দর একটি কথা হচ্ছে আমরা এই ফর্মুলাটি এই Fg equal to mg অ্যান্ড আমরা এই জিনিসটা গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলাটা mgh, এটা শুধুমাত্র নিয়ার আর্থ, একদম আমাদের আর্থের খুবই কাছাকাছি কোনো বস্তু হলে সেটার ক্ষেত্রে আমরা এটা ধরতে পারবো। রাফলি আমরা একটু অ্যাজিউম করে নিতে হবে এটা একটা প্রেসাইজ কোনো ক্যালকুলেশন না। তো আমরা এখন চেষ্টা করব এর পরবর্তী পর্যায়ে যে আমরা প্রেসাইজ ফর্মুলেশনটা কি সেটা বোঝার জন্য। আচ্ছা, এটা হচ্ছে নিয়ার আর্থ। আচ্ছা, এখন এইটা কিভাবে আসলো এটা আগে আমরা দেখে নিই। এটা কিভাবে আসলো এটা আগে আমরা দেখে নিই। বাই দ্য ওয়ে, এখানে যে আমরা আর্থ সারফেসে একটি এক্স অ্যাক্সিস এঁকেছি সেটাকে এটার মানে এটার সাপেক্ষে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মাপব। যেমন এই লাইনের সাপেক্ষে এইচ দূরত্বে, এইচ উচ্চতায়, এই বিন্দুতে আমরা ধরে নিচ্ছি এম যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। আবার আমরা যদি এখানে নিয়ে আসি, আমরা যদি মনে করি বস্তুটা এখানে চলে আসলো, এমটা এখানে চলে আসলো, তখন কিন্তু এই বিন্দুতে চলে আসলে তার পোটেনশিয়াল এনার্জি হবে 0 উইথ রেসপেক্ট টু দিস লাইন y ইকুয়াল টু 0। তো এরকম সিচুয়েশন যে লাইনের সাপেক্ষে আমরা পোটেনশিয়াল এনার্জি মেজার করি সেই লাইনগুলোকে বলা হয় হরাইজন্টাল জিরো লাইন। আমরা এটাকে কি বলবো? হরাইজন্টাল জিরো লাইন। আচ্ছা, এখন আমরা দেখি বিষয়টা কেমন। তো এর আগে আমি একটি ফর্মুলা লিখব। সেই ফর্মুলাটা সম্ভবত এখন আমি ডেরাইভ করে দিতে পারবো না। আশা করি এটা অনেক আগের ডেরাইভেশন। তো আপনারা যদি আগের ক্লাসগুলো বা আগের লেকচারগুলো ফলো করে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনারা এই সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এখানে আচ্ছা, হরাইজন্টাল জিরো লাইন এর মানে যে এখানে হরাইজন্টাল জিরো লাইনের উপরে প্রতিটা বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি হবে 0। আচ্ছা, তো আপনারা হয়তোবা এই ফর্মুলাটা সম্পর্কে জানেন। পোটেনশিয়াল এনার্জির সাথে যে ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জিটা গেইন করলো কোনো একটা অবজেক্ট, এটার সাথে রিলেশনটা হচ্ছে মাইনাস ডিইউ ডিওয়াই। মানে এটার ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর শিফট করছে, দ্যাটস আমি এখানে ওয়াই দিলাম, এবং ইউওয়াইটা হবে হচ্ছে ওয়াই এর একটি ফাংশন। ইউ হবে হচ্ছে ওয়াই এর একটি ফাংশন, পোটেনশিয়াল এনার্জি। এবং এটার সাথে কোনটা রিলেশন ক্রিয়েট করব আমি? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, কারণ এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কোনো একটি অবজেক্টের মধ্যে এনার্জি, পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। এখন আমরা এটা শুধুমাত্র বলতে পারবো কারণ এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। এর আগে আমি বারবার বলেছি এই বিষয়টা। তো এখন আমি একটা কাজ করি, এটাকে রিপ্লেস করে দিই, এফজি কে রিপ্লেস করে দেই ডিইউ ডিওয়াই ইজ ইকুয়াল টু এমজি। সরি, এর আগে একটি মাইনাস হবে কারণ নিচের দিকে কাজ করছে এবং আমরা অপোজিট দিককে ধরেছি পজিটিভ। দ্যাটস ওয়াই আমরা যদি একটু ইন্টিগ্রেট করতে চাই, আশা করি ইন্টিগ্রেশন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। ইন্টিগ্রেশন নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে আপনারা একটু ম্যাথ বইটা চেক করে দেখবেন। mg dy, তো আমরা উভয় পাশেকে যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে এটা হচ্ছে আমরা জিরো এনার্জি থেকে আমরা এখানে আমাদের হরাইজন্টাল জিরো লাইনে আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জি 0 এবং এখানে রয়েছে তার ম্যাক্সিমাম বা ইউ। তো এখান থেকে ইউ আমরা এটা মেজার করব এবং আমরা জানি ডি ওয়াইটা কি রকম রয়েছে।
dy, ওয়াইটা এখানে y ইকুয়াল টু এখানে 0, তার মানে 0 থেকে শুরু হয়েছে, এবং এই হাইট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, ম্যাক্সিমাম হাইট, এবং ম্যাক্সিমাম হাইট সম্পর্কে আমরা দেখতে পাই এটা হবে h। তো আমরা এখানে ভালোমতো বুঝতে পারছি। তো এটাকে যদি আমি করি, আর ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এরকম পাবো u, এখানে লিমিট হচ্ছে 0 থেকে u, আর যেহেতু m আর g এ দুটো কনস্ট্যান্ট, সেহেতু আমি এভাবে লিখতে পারবো, ডিরেক্টলি আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি, y এটা হচ্ছে 0 থেকে y, আর এখানে এক্সট্রা mg কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেছে। দেন আমি এখানে y লিখতে পারবো, এবং mg আমি যদি এটার লিমিটের ভ্যালু বসিয়ে দিই mg y পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের খুব সিম্পল প্রুফ। এই প্রুফটা দিয়ে আমরা সচরাচর নেয়ার আর্থ মানে আর্থের কাছাকাছি যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো অনায়াসে। এখন আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমি এখানে fg ইজ ইকুয়াল টু মাইনাস mg ইউজ করেছি, কিন্তু আমরা কিন্তু এটা সম্পর্কে জানি না। আমরা ইউনিভার্সাল গ্র্যাভিটির ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা নিউটন দিয়েছে, সেটা আমরা কি জানি? fg ইজ ইকুয়াল টু g, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা একটা ডেফিনিট ভ্যালু রয়েছে। m হচ্ছে আমাদের পৃথিবীর মাস, আর স্মল এমটা এটা হচ্ছে আমাদের যে অবজেক্ট, যেখানে আমরা তুলনা করব, যে অবজেক্টটা ওইখানে রয়ে যাবে, সেটার যে পোটেনশিয়াল এনার্জি ওইটা। তো অবজেক্টটা যে অবজেক্টের পোটেনশিয়াল এনার্জি আমরা মাপবো সেটা। আর নিচে রয়েছে আর স্কোয়ার, মানে পৃথিবী আর সেই অবজেক্টের যে দূরত্ব, মানে পৃথিবীর কেন্দ্র থেকে ওই অবজেক্টের দূরত্ব। বা এখানে আমরা শুধু পৃথিবী ইউজ করছি, কিন্তু আপনারা চাইলে আপনারা সূর্য, চাঁদ এবং অনেক গ্যালাক্সি বা অনেক বড় বড় স্টার রয়েছে, সেক্ষেত্রে আপনারা অনায়াসে এই সূত্রটা ব্যবহার করতে পারবেন আশা করি। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটি রাফ অবজারভেশন। এখন আমরা মেইন প্রুফে চলে যাই। মেইন প্রুফটা হচ্ছে আমরা এখানে গ্রাফটা ভালো মতো সাজাই। গ্রাফটা এখানে কি বলা হচ্ছে, এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা তার সেন্টার, ও আমরা দিলাম এটা সেন্টার, এবং এই পৃথিবীর মাস হচ্ছে এম, ক্যাপিটাল এম। এখন এই পৃথিবীর যে সারফেস রয়েছে, এখান থেকে এই কেন্দ্রের দূরত্ব ধরে নিলাম আর ই, মানে এটা রেডিয়াস, পৃথিবীর রেডিয়াসকে আমরা ধরে নিচ্ছি আর ই, অর রেডিয়াস অফ আর্থ। তো এখানে আমরা 0 থেকে এখানে আমরা একটি এক্স অ্যাক্সিস কল্পনা করি, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কি করব? আমরা হরাইজন্টাল জিরো লাইন, যেটা আমরা এখানে ধরেছিলাম এর আগের প্রবলেমগুলোতে, আমরা এখন হরাইজন্টাল জিরো লাইন কোথায় ধরবো? আমরা হরাইজন্টাল জিরো লাইন ধরবো এখানে। আমরা ধরবো এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল জিরো লাইন, এটা হচ্ছে এইচ দূরত্বে রয়েছে। এখানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এটা এইচ দূরত্বে রয়েছে। এখন এটাকে আমরা ধরে নিচ্ছি হরাইজন্টাল জিরো লাইন, সংক্ষেপে লিখছি horizontal zero line from center of earth. আসলে এটা হরাইজন্টাল জিরো লাইন ফ্রম সেন্টার অফ আর্থ, এটার হাইট কত হবে? এটার হাইট হবে y equal to h, হাইট হবে ইনফিনিটি। h মানে এখানে ধরে নিচ্ছে যে এটা এখানে ইনফিনিটি, আমি ধরে নিচ্ছি যে আমাদের হরাইজন্টাল জিরো লাইনটা ইনফিনিটিতে থাকবে,
মানে অসীম দূরত্বে থাকবে। আর আমরা এটাও জানি যে আমরা যেখানে হরাইজন্টাল জিরো লাইন ধরি ওইখানে তার মানে এই পয়েন্টে বা তার আগের যে যত সব বিন্দু রয়েছে সেখানে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত থাকবে? 0 থাকবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এর আগে বা এর সাথে, সাথে সবগুলো জায়গায় আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা কেমন হবে? এবং কিসের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটা? আমাদের পৃথিবীর জন্য, পৃথিবীর রেসপেক্টে, যে প্রভাবে পৃথিবীর প্রভাবের জন্য তার গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, আমরা একটু কল্পনা করে দেখি। এটা হচ্ছে মাইনাস হবে, জি ধরে নিচ্ছি। এখানে আমি একটা বস্তু ধরলাম, এম ভরের একটি বস্তু ধরলাম, এম। আর যেহেতু এখানে ইনফাইনাইট তার ডিস্টেন্স, সেহেতু ইনফাইনাইট স্কয়ার। আর আমরা জানি ইনফাইনাইট দিয়ে কোনো কিছু আমরা যদি ডিভাইড করি তাহলে এটা 0 চলে আসে। তো আমরা ভালো মতোই বুঝতে পারলাম যে এখানে আসলে কোনো হরাইজন্টাল জিরো লাইন যদি আমরা ইনফাইনাইট একটি ডিস্টেন্সে রেখে দেই পৃথিবীর সেন্টারের রেসপেক্টে, তাহলে আসলে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিভেট করা থাকে না। এখন ধরে নিচ্ছি আমরা এই বস্তুটাকে আরেকটু নিচে নামিয়ে আনলাম। আমরা ধরে নিচ্ছি এইখানে বস্তুটা রয়েছে। এবং এটা হচ্ছে এম ভরের একটি বস্তু এবং আমরা ধরে নিচ্ছি পি পয়েন্টে রয়েছে এটা। আর এখান থেকে ও পয়েন্টের, পি পয়েন্ট থেকে ও পয়েন্টের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা ধরে নিচ্ছে আর। এখন আমরা ফোর্সটা ক্যালকুলেট করি, আর আমরা এখন ফোর্সটা ক্যালকুলেট করি কি হবে? এফ জি ইকুয়াল টু মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর আমি এখানে ইউনিট ভেক্টর হিসাবে জে দিতে পারি কারণ এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস ভালো মতো বুঝতে পারি যে আমরা কতটুকু আমাদের ডিওয়াইটা, আমাদের ওয়াই অ্যাক্সিসে আমাদের এই বস্তুটিকে কিভাবে আমরা মুভ করালাম। এই বস্তুটি একসময় এখানে ছিল, এখন চলে আসলো, তার মানে ইনফিনিটি থেকে এত দূর চলে আসছে। মানে আমরা ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি থেকে বস্তুটিকে ওয়াই ইকুয়াল টু আর বিন্দুতে নিয়ে এসেছে বা আর দূরত্বে। খুবই একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে আমরা ডিফারেন্সিয়েট করতে হয়তো ভুল হবে, আপনাদের সবার সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি যেটা মাপবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ইনফাইনাইট, মানে ইনফিনিটি থেকে আমরা মাপবো। কিন্তু আমরা যখন ডিস্টেন্স মাপবো কোনো কিছুর, সেখানে আমরা এই জিরো বা পৃথিবীর যে সেন্টার রয়েছে তার সাপেক্ষে আমরা মাপবো। ঠিক আছে? দুটো তো দুই রকম, এখানে গুলিয়ে ফেলার কোনো উপায় নেই। তো এখন আমি সেই একই ফর্মুলা ইউজ করি, du dy is equal to fg। তো আমরা এখানে now we can plug in du dy minus gmm r square। এখন আমরা এখানে যে কেন দেইনি, কারণ এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, এখানে প্লাস আর মাইনাস দিয়ে সবকিছু বোঝা যায়, আমাদের আর ইউনিট ভেক্টর বা ভেক্টর নোটেশন তার কোনো প্রয়োজন পড়ে না। দেন আমি এটাই পাশে নিয়ে যাই। GMM সরি, আমরা এখানে আর স্কয়ার না দিয়ে ওয়াই স্কয়ার দিতে পারি, কারণ এটা ওয়াই, আমরা লিমিটের ক্ষেত্রে আমরা চেঞ্জ করে নিব, প্রবলেম নাই। এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এম এম আর জি, এটা কনস্ট্যান্ট, সরি 1/y স্কয়ার আর dy আমরা ইন্টিগ্রেট করে দিই এখানে জিরোতে। আচ্ছা, এখানে আমাদের লিমিটের ক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, কারণ আমরা কোথা থেকে কোথাতে মাসটা মুভ করিয়েছি।
আমরা y ইকুয়াল টু ইনফিনিটি থেকে y ইকুয়াল টু r এ মুভ করিয়েছি। তো আমাদের y ইকুয়াল টু ইনফিনিটিতে আমাদের পোটেনশিয়াল এনার্জি ছিল 0 এবং y ইকুয়াল টু r এ আমরা ধরে নিচ্ছি আমাদের পোটেনশিয়াল এনার্জি u। দেন আবার আমরা ইন্টিগ্রেট করি এখানে। ইন্টিগ্রেট করলে আমরা এখানে আমাদের লিমিট ক্ষেত্রে আমাদের খুবই সচেতন হতে হবে, কারণ আমাদের 0 কোথায় ছিল? আমাদের অসীমে আমাদের 0 ছিল। দ্যাটস ওয়াই এখানে ইনফিনিটি হবে, কারণ অসীমে পোটেনশিয়াল এনার্জি 0 এবং r এ পোটেনশিয়াল এনার্জি u, y ইকুয়াল টু r এ। তো আমরা এখন সলভ করে দিতে পারি। সলভ করলে আমরা রাফলি এটা পাবো y ইজ ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট gm ক্যাপিটাল M gm1 মাইনাস 1 বাই y। এখানে আমরা লিমিট ইউজ করি ইনফিনিটি থেকে r, তার মানে এটা যদি আমরা gmm এভাবে করে ফেলি মাইনাস 1 বাই r মাইনাস মাইনাস 1 বাই ইনফিনিটি, আমরা জানি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। দেন আমাদের ফাইনাল ফর্মুলাটা আসবে এরকম, y ইজ ইকুয়াল টু মাইনাস gm m বাই r। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা কিন্তু a bit different। আমরা এর আগে পড়েছিলাম u is equal to mgh, কিন্তু একই পোটেনশিয়াল এনার্জি আমরা যখন এটাও যে মান দিচ্ছে এটাও একই মান দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফর্মুলাটা সম্পূর্ণ আলাদা। তো এইটার আমরা কোয়ালিটেটিভ আলোচনা এখন করব, কেন এই দুটি আলাদা এবং একটা স্পেশাল ফর্ম। এটা হচ্ছে আমাদের মোস্ট জেনারেলাইজড ফর্মুলা, এটা আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। কিন্তু এটা আমরা শুধুমাত্র আমরা এর আগেই বলে দিয়েছিলাম শুধুমাত্র নিয়ার দ্য আর্থ এখানে ইউজ করব। তো আমরা একটা গ্রাফ দেখি এখানকার গ্রাফটা কেমন। সেটা হচ্ছে প্রায় এরকম হবে। আমরা এই ফর্মুলার ক্ষেত্রে গ্রাফটা দেখে ফেলি। সেটা হচ্ছে আমরা জানি যে এই ইউটা আসলে আর এর একটি ফাংশন। তো আমরা যদি এখানে আর ইনপুট করি, আর এটা হচ্ছে আমাদের ইউ অ্যাক্সিস, দেন আমরা একটি জিনিস ভালো মতো বুঝতে পারবো, গ্রাফটা হবে এরকম। এটা আমরা ম্যাথমেটিক্স প্রেডিক্ট করে, এটা 0 হবে না, একদম এরকম থেকে যাবে। সরি, আমি একটু ভালো মতো আঁকি। কাইন্ড অফ এমন হবে। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের কোথায়, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা আমাদের, আর এটা হচ্ছে আমাদের আর্থের সেন্টার। এটা হচ্ছে ধরে নিচ্ছে আমাদের আর ই, এটা হচ্ছে আমাদের আর্থের সারফেস। আর এইখানে একটি পয়েন্ট ধরে নিচ্ছি, সেটা হচ্ছে আর ই প্লাস এইচ, যা আর্থের সামান্য একটু উপরে। ঠিক আছে, এখানে ধরে আছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, আমি অন্য কালি ইউজ করি। এখানে আমরা যদি একটা ট্যানজেন্ট আঁকি বা আমরা একটা স্পর্শক আঁকি, তাহলে যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম, যে এটাই হচ্ছে আমাদের সেই y ইকুয়াল টু mgh, যেটা আমরা এভাবে পাই। এটুকু যদি আমরা জুম ইন করি এই রিজনটুকু, তাহলে আমরা এরকম পাই। এটা হচ্ছে ইউ আমাদের, এটা হচ্ছে এইচ, এটা শুধুমাত্র এইচ পর্যন্তই থাকবে, এবং এরকম আমরা একটা স্ট্রেট লাইন পাবো যেটা হচ্ছে mgh, এইটার গ্রাফ। কিন্তু এখানে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি, তো এখানে আমরা একটি
কার্ভ লাইন পাচ্ছি। ঠিক আছে? তো এইখানকার আমাদের স্লোপ যদি আমরা ডিটারমাইন করতে চাই, তাহলে আচ্ছা আমাদের এখানে ইউ আর যে ফর্মুলাটা ঠিক আগের মতোই, GMM আর স্কয়ার, কিন্তু আমরা যদি এখানে স্লোপ নিতে চাই তাহলে আমরা আমাদের কি পেয়ে যাই দেখি। স্লোপ মানে এটা যদি আমরা dr এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করি তাহলে আমরা ঠিক GMM আর স্কয়ার পেয়ে যাব। সরি, আমি এখানে আর স্কয়ার দিয়েছি, এখানে আর হবে। তো এটাই হচ্ছে আমাদের একটা ফর্মুলেশন। আর আমরা যে ইউ ইকুয়াল টু mgh সবসময় কল্পনা করি, এটা আসলে এই যে ওভারঅল জেনারেলাইজেশন, এটার একটা স্পেশাল ফর্ম আমরা বলতে পারি। এখানকার আমরা ইউএইচ দেখি, ইউএইচ হচ্ছে mgh, কিন্তু এখানকার যদি আমি স্লোপ নেই, স্লোপ নিলে আপনারা দেখবেন স্লোপটা হবে হচ্ছে mg। ঠিক আছে? তো এটা একটা স্পেশাল ফর্ম। আশা করি আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব এই রিলেটেডই, যে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি যে আমরা GMM ডিভাইডেড বাই R এখান থেকে mgh পেলাম, মানে এই UH-টা কিভাবে পেলাম আমরা UR থেকে, সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে আগের মতোই আমাদের পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M, বস্তুর বা আমরা একটা বল কল্পনা করতে পারি, বলের ভর হচ্ছে m, দেন আমাদের পৃথিবীর রেডিয়াস RE। তো পৃথিবী থেকে একটি বল, আপনার মনে করেন পৃথিবী থেকে একটি বল, এটা আমাদের পৃথিবীর আর্থ সারফেস হচ্ছে একটা বল, m ভরের একটি বল, h উচ্চতায় রয়েছে, এবং এটা আমাদের হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আমরা যদি পৃথিবীকে রাফলি এরকম করে দেখাই, এই কেন্দ্রটা হচ্ছে RE আগের মতোই, আর পৃথিবীর ভর হচ্ছে m, ক্যাপিটাল M। আচ্ছা, এখন আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখাই, সেটা হচ্ছে UH। UH এ আমরা আমাদের ইকুয়েশন যদি ইউজ করি, তাহলে আমরা এটাকে ধরে নিয়েছি UH, এটা হবে হচ্ছে মাইনাস GMM, এখানে RE প্লাস H। এটা হচ্ছে আমাদের নরমালি ফর্মুলা। দেন আমি এখানে একটু ইয়ে করে নিতে পারি, GMM RE 1 প্লাস H মাইনাস ডিভাইডেড বাই RE, বা আমরা আরো ভালো মতো লিখতে পারি এরকম করে, GMM RE, এটা আমরা উপরে দিতে পারি 1 প্লাস H বাই RE, এটা। তো আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন আমাদের ম্যাথমেটিক্যাল যে কোর্স রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে এরকম যদি কোনো একটা কিছু থাকে, x হচ্ছে আমাদের একটি ভ্যারিয়েবল, এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে h, দেন এরকম যদি থাকে তাহলে আমরা এরকম করে লিখতে পারি, সেটা হচ্ছে 1, সরি, এটা যদি n থাকে এখানে, তাহলে আমরা এরকম করে লিখতে পারবো 1 প্লাস nx প্লাস n প্লাস 1 ডিভাইডেড বাই
2 প্রাইম x স্কয়ার n plus 1, সরি এটা h না, এটা n plus 1 n plus 2 x cube divided by 3 so on. কিন্তু আরেকটি কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি x খুবই ছোট হয়, খুবই x টেন্ডস টু 0 বা খুবই ছোট হয়, x এরকম যদি আমরা দিয়ে দিই অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আমরা এটা এরকম করে লিখতে পারি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, দেন আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি এভাবে লিখে থাকি 1 প্লাস nx, মানে এই সম্পূর্ণ সবগুলো টার্ম আমরা 0 হিসাবে ধরে নিই। তো এটাই আমরা ইউটিলাইজ করব এখানে। কিভাবে ইউটিলাইজ করব সেটা দেখা যাক। আমরা ধরে নিব ইউএইচ, এই জিনিসটা আমরা দেখে নেই। আমরা শুধুমাত্র এই টপিকটা নিয়ে, এই পার্টটা নিয়ে আলোচনা করি। 1 প্লাস h বাই আর ই, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা এরকম করে পাবো -1 h বাই আর ই -1 -1 plus 1 h by r e, এটা h স্কয়ার সো অন, এরকম করে জাস্ট আমি এটার সাথে রিসেম্বল করেছি, এইটার সাথে এটা এরকম করে রিসেম্বল করেছি। তো এখন কথা হচ্ছে তাহলে কি হবে? তাহলে আমরা যদি আমরা এখানে ধরে নিয়েছি যেহেতু নেয়ার আর্থ, আমাদের মনে আছে আমরা ইউ ইকুয়াল টু mgh, এটা শুধুমাত্র কোথায় ইউজ করতে পারবো? নেয়ার আর্থ। কেন নেয়ার আর্থ ইউজ করতে পারবো? দেখি আমরা নেয়ার আর্থ মানে আমাদের যদি এইজটা খুবই ছোট হবে আর ইর তুলনায়, রেডিয়াসের তুলনায় আমাদের যে উপরের যে উচ্চতাটা সেটা অনেক ছোট হবে। তো আমরা যদি এটা করি তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি এইচ আর ই এটা অনেক বড়, নিচেরটা অনেক বড়, এটা অনেক ছোট। তাহলে কি হবে? এটা যদি এরকম করে হয় তাহলে এটা প্রায় জিরোর মতো হয়ে যাবে, কারণ নিচে অনেক বড় ডিনোমিনেটর থাকলে এটা অটোমেটিক্যালি জিরো হয়ে যায়। তো এখন আমরা এই ফার্স্টের দুইটা টার্ম তাহলে নিতে পারি এক্ষেত্রে 1 প্লাস, কারণ আমরা জানি এখান থেকেই এটা এসেছে। এই লজিক যদি আমি এখানে ইউজ করতে পারি তাহলে এই লজিকটা আমি এখানে ইউজ করে এটা পেতে পারি। আর ই এটা অ্যাপ্রক্সিমেটলি আমি 1 মাইনাস h বাই আর ই এটা লিখতে পারি নিঃসন্দেহে। তাহলে এখন আমরা বলতে পারি UH যেটা ছিল, এই UH আমরা এখানে এটা ভ্যালু ইনপুট করে দিই, GMM ডিভাইডেড বাই RE, আর এটার জায়গায় আমরা এটা লিখতে পারি 1 মাইনাস h বাই RE সরি দেন আমি এটাকে আবার একটু এক্সপ্যান্ড করতে পারি
এটাকে আমরা কি এটা অ্যাপ্রক্সিমেট দিতে হবে আমাদের। অ্যাপ্রক্সিমেটলি দিতে হবে। কারণ এটা আমরা near earth ধরেছি। আমরা h কে অনেক ক্ষুদ্র ধরেছি। আ RE এর তুলনায়। দেন মাইনাস GMM/RE প্লাস GMM divided by R square, RE square into H আমরা এখানে দেখতে পাই। দেন আমরা এখানে এরকম করে লিখতে পারি। আমরা এই টার্মটাকে এই পাশে নিয়ে আসতে পারি। UH মাইনাস GMM/RE GMMH/RE স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে এখানে আমরা একটু আলোকপাত করি। এই টার্মটা কি বোঝায়? এই টার্মটা আমরা খুব ভালো মতো জানি যে এই ইকুয়েশন মেনে চলবে। RE আমাদের যে ইউনিভার্সাল ল ছিল সেটা আমরা যদি এরকম করে দেই GMM/RE এটাই। মানে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠে আমাদের সারফেসে আর্থ সারফেসে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল ওই বস্তুকে যদি আমরা আর্থ সারফেসে নিয়ে আসি m ভরের স্মল m ভরের বস্তুকে, তাহলে আমাদের পৃথিবীর প্রভাবে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে সেটার প্রভাবে কি পরিমাণ এনার্জি এখানে স্টোর হবে এটাকে বোঝানো যাচ্ছে। তার মানে সেখানে h equal to 0 এটার মানে যে কথা আর h equal to 0 একই কথা। মানে RE is equal to h equal to 0. Then UH minus UH equal to 0 roughly এটা হচ্ছে আমাদের আনসার, ফাইনাল আনসার। GMM/RE স্কয়ার ইনটু H। এটা আমাদেরকে একটা ওয়ান্ডারফুল একটা কনক্লুশন দাঁড় করাতে পারি আমরা এখান থেকে। সেটা হচ্ছে এখানে আমরা আলোকপাত করি, সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের এবং পৃথিবী যেখানে H উচ্চতায় এবং পৃথিবীর পৃষ্ঠের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স রয়েছে যেটাকে আমরা ডেল ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এটা GMM/RE স্কয়ার H। ঠিক আছে? তো আমরা এই যে টার্মটা এটাকে আমরা G হিসাবে ধরে নেই। G মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। G আর এই স্মল m তো রয়েছেই আর H বা mgh এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে del u equal to mgh লিখতে পারি। তো আমরা এখান থেকে ভালো মতো বুঝতে পারলাম যে আমরা জিটা কি জন্য ধরি, কিভাবে ধরি। মানে জি বলতে এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বোঝাচ্ছে এবং mgh এটা আমরা রাফলি কিভাবে বলতে পারি, এটা এক্সাক্ট কোনো ফিগার না, এটা একটি অ্যাপ্রক্সিমেশন ছাড়া আর কিছু না। ধন্যবাদ। আশা করি আপনাদের এই বিষয়ের সব মিসকনসেপশন বা মানে যেটাকে বলা হয় যে সেমি ট্রান্সপারেন্সি যেটা ছিল সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা এই টপিক সম্পর্কে আপনাদের আপনাদের মাইন্ড বা আপনাদের ব্রেইন একদম ট্রান্সপারেন্ট। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।